সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমার নাম ডাক্তার আহমেদ আলী, ফ্রিতে মৃত হাজি গনি মিয়া, গ্রাম দক্ষিণ নোয়াপাড়া, থানা রাউজান, পোস্ট অফিস গুজরা নোয়াপাড়া, জেলা চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের সময় আমি মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থান করিতেছিলাম। 25শে মার্চের ঘটনা যখন আমরা রেডিও মারফত ওখানে শুনতে পাই, তখন আমরা বাঙালিরা সবাই ওখানে জড়ো হইয়া মিটিং করিতে থাকি। ওই মিটিংয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি করতেছো, এখানে রাজনীতি বন্ধ হইতেছে। সুতরাং আমরা বললাম না, এটা আমরা একটা পাঠাগার করতেছি। ওইটার নাম ছিল বাংলা এডুকেশন সেন্টার। ওইটা আমরা চালু করি, ওই নামে আমাদের যত মুক্তিযুদ্ধের কার্যক্রম চলতে থাকে। আমাদের সাথে ছিল, তবে একজন ছিল মোহাম্মদ উসমান, মোহাম্মদ ইয়াকুব, তারপর মোহাম্মদ আব্দুল জলিল। আমরা ওখানে পাঠাগার নাম দিয়ে সমস্ত পাবলিকেশন, বাংলা মুক্তিযুদ্ধের পাবলিকেশনগুলো কালেকশন করতাম। কোথায় কী ঘটনা ঘটতেছে ওগুলো আমরা অবজার্ভ করতে থাকলাম। তারপর আমাদের সাথে বিশেষভাবে যোগাযোগ ছিল বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সাথে। উনি তখন লন্ডনে অবস্থান করে বাংলাদেশ পক্ষে আন্দোলন চালিয়ে যাইতেছেন। উনি ওখানে অর্গানাইজ করেন, ওনার ওখান থেকে আমরা ইনস্ট্রাকশন পাইতাম, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করতাম। আমরা প্রথম ওনার থেকে ইনস্ট্রাকশন পাইলাম যে আপনারা হোসেন আলীর সাথে, ক্যালকাটা মিশনের হোসেন আলী, উনি তো বিদ্রোহ করছেন, ওনার সাথে যোগাযোগ করেন। ওনার অফিসের সাথে যোগাযোগ করলাম। উনি বলে যে ঠিক আছে, আমরা আছি, আপনাদেরকে যা যা দরকার হয় ওগুলো আমরা আপনাদেরকে ইনফর্ম করলে ওইভাবে কাজ করবেন। যত পাবলিকেশন লন্ডনে বাহির হইতো বা ক্যালকাটায় বাহির হইতো বা ইন্ডিয়ায় বাহির হইতো ওগুলো আমরা পাইতাম রেগুলার। ওগুলো পরে ওখানের নির্দেশনা অনুযায়ী খবরাখবর যা যা যেখানে পৌঁছানো দরকার, যা যা করা দরকার, ওই নির্দেশ মতো আমরা কাজ করতাম। যেমন যখন এগুলো মুক্তিযুদ্ধ হওয়ার কালে ইনস্ট্রাকশন আসলো আমাদেরকে ফাইন্যান্স করো তোমরা চাঁদা তুলে। আমরা চাঁদা তুলতে আরম্ভ করলাম প্রথমে বাঙালিদের থেকে। বাঙালি বিজনেসম্যান যারা ছিল বা বড় বড় চাকরি যারা ছিল ওদের থেকে চাঁদা নিতে আরম্ভ করলাম। চাঁদা ওনারা দিতেছেন রেগুলার, মান্থলি, কারো 5 দিনের বেতন, কারো 10 দিনের বেতন, কেউ লামসাম। যারা মার্চেন্ট পার্টি ছিল ওরাও হ্যান্ডসাম মানি আমাদেরকে দিত। ওগুলো আমরা কালেকশন করে তৎকালীন ন্যাশনাল অ্যান্ড গ্রিনল্যান্ডস ব্যাংকের মারফতে এগুলো আমরা হামব্রুজ ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল জাস্টিস আবু সাঈদ চৌধুরীর, ওনার ওখানে পাঠাতাম। তো উনি ওখান থেকেই যা লাগে খরচ করতেন। ওখানে চাঁদা কালেকশনের ব্যাপারে একটা কথা আমার খুব ইন্টারেস্টিং মনে আছে। এটা হলো, আমরা এগুলো যখন করতাম তখন কিছু কিছু কাতারি লোকদের জনসাধারণের নজরে পড়ে দেয়। তখন ওরা শেখদের সাথে, যেহেতু আমি ডাক্তার, আমার সাথে ওদের একটু হৃদ্যতা ছিল। ওরা আমাকে জিজ্ঞাসা করতেছো তোমরা এত দৌড়াদৌড়ি এগুলো কি করো? আর তাছাড়া টেলিভিশনে কখনো ইন্দিরা গান্ধীর ছবি, কখনো ভুট্টোর ছবি, কখনো মুজিবুর রহমানের ছবি, এগুলো দেখানো হচ্ছে। কি তোমাদের ওখানে ঘটনা কি, আমাদেরকে খুলে বলো। আমরা বললাম ওরা হলো পশ্চিম পাকিস্তান এবং আমরা হলাম পূর্ব পাকিস্তানবাসী। তা আমরা ওদের ছোটো ভাইয়ের মতো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বিভিন্ন কায়দায় আমাদেরকে ঠকাইয়া এই মানে রাজ্য পরিচালনা করত। তো আমরা যখন এটা টের পাইলাম
তখন আমরা আন্দোলন করলাম, বিদ্রোহ করলাম। তখন ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতো, দেখো এই ইন্দিরা গান্ধী একে? আমরা বললাম ইন্দিরা গান্ধী তখন ইন্ডিয়ার, ভারতের প্রধানমন্ত্রী। তো বুট্টুকে, যে বুট্টু হলো তাও পাকিস্তানের প্রধানমন্ত্রী। তারপর শেখ মুজিবুর রহমানকে, আমি যে ওইটা আমাদের লিডার, আমাদের নেতা। আচ্ছা বলো তো এই তিনজনের মধ্যে শেখ কে? আমাদের শেখ মুজিবুর রহমানই শেখ। তখন ওরা তো শেখের দেশের লোক, ওরা বুঝতো সোজাসুজি মানুষ, বলছে শেখই তো দেশ শাসন করবে, কারণ ওদের দেশেও শেখের শাসনের দেশ ওইটা। ওই সুযোগটা আমরা নিয়ে ওদেরকে বললাম, তো দেখো আমাদের লিডারকে এরা মানতেছে না, যদিও বা সে শেখ, তাকে অবজ্ঞা করতেছে, তাকে কোনো পাত্তাই দিতেছে না। তখন ওদেরকে বলতাম, দেখো আমরা বড় কষ্টে আছি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কষ্ট, আর্থিক কষ্ট, আমাদেরকে পারলে কিছু আর্থিক সাহায্য করো। তখন ওরা মুক্ত হস্তে আমাদেরকে দান করতো। ওই টাকাগুলোকে, রিয়াল ছিল ওদের কারেন্সি, ওগুলোকে আমরা গ্রিনল্যান্ড ব্যাংকের মাধ্যমে স্টার্লিং পাউন্ড করে আমরা লন্ডনে আবু সঈদ চৌধুরীর কাছে হামব্রুজ ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্ট নাম্বার আমরা জমা দিতাম। এগুলো করে আসতেছি। এগুলো করতে করতে এক পর্যায়ে হোসেন আলী সাহেব, যিনি বিদ্রোহ করছেন ক্যালকাটার হাই কমিশন থেকে, ওনার থেকে একটা চিঠি পাইলাম, দেখো আমাদের মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এখন আমরা মুক্তিযোদ্ধারা শীতে কষ্ট পাইতেছে, যদি কিছু পারো আমাদের জন্য ইয়া পাঠাও, এই গরম কাপড় পাঠাও। তা আমরা গরম কাপড় কালেকশন করতে নেমে গেলাম। তো গরম কাপড় বেশ কালেকশন হইলেও প্রায় 36 বেল কাপড় আমরা কালেকশন করলাম। 36 বেল কাপড় নিয়ে এখন আমরা পাঠাবো কী করে, বেকায়দায় পড়ে গেলাম। তখন আমরা হোসেন আলী সাহেবের অফিস থেকে, হাই কমিশন অফিস থেকে ইনস্ট্রাকশন চাইলাম যে আমরা কীভাবে এগুলো পাঠাবো। ওর যে এগুলো পাঠাইতে গেলে তো অনেক ঝামেলা আছে, তবু যাক ঝামেলা আমরা ইয়ে করে দিব। ওইদিকে এয়ার ইন্ডিয়ার ম্যানেজারকে তোমরা যোগাযোগ করো। এয়ার ইন্ডিয়ার ম্যানেজার বললো যে এত অনেক টাকা তো এগুলোর ক্যারিং চার্জ আসবে, লাগেজ চার্জ, এত বহু টাকার ব্যাপার, এত টাকা কোত্থেকে আপনারা দিবেন। তো কী করা যায়, বলে যে আপনারা একটু ইন্দিরা গান্ধীর প্রাইম মিনিস্টার অফিসে একটু যোগাযোগ করেন, ওখান থেকে ওনারা ইনস্ট্রাকশন দিবেন। যদি ওনারা ইনস্ট্রাকশন দেয়, উইল ক্যারি ইট ফ্রি অফ কস্ট আপ টু ক্যালকাটা। তখন আমরা এয়ার ইন্ডিয়ার ম্যানেজার যে ছিলেন দিল্লিতে, ওনার সাথে টেলিফোনে যোগাযোগ করলাম, চিঠিপত্র দিলাম। তারপর উনি বলে যে ঠিক আছে, আমরা একটু প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা পারমিশনটা নিয়ে নিই। ওনারা পারমিশন নিয়ে নিছেন। তারপর আমাদের এই 36 বেল কাপড়, গরম কাপড় ফ্রি অফ কস্ট আমরা ক্যালকাটা পর্যন্ত পৌঁছাতে পারছি। সঙ্গে সঙ্গে ফরওয়ার্ডিং লেটার দিলাম হোসেন আলী সাহেবের নামে। তারপর উনি হয়তো ওইগুলো ডিস্ট্রিবিউট করছেন বা যা যেখানে দরকার ওইভাবে কাজ করছেন। এই পর্যন্ত এলে গরম কাপড় কালেকশনের ব্যাপার। এরপরেও আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত আপ টু দি এন্ড আমরা ইয়ে করলাম, চাঁদা কালেকশন করতে, টাকা কালেকশন করতে লাগলাম। টাকা কালেকশন করতেছি, তারপর পাঠাইতেছি, টাকা কালেকশন করতেছি, পাঠাইতেছি, এইভাবে আছে। 16ই ডিসেম্বর 1971 ইংরেজি বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আমরা রেডিও মারফত বা চিঠিপত্রের মাধ্যমে এগুলো জানলাম। এরপরে দেখা গেল কি আমাদের হাতে 50,000 স্টার্লিং পাউন্ড ইকুইভ্যালেন্ট টাকা আছে। তখন এগুলো নিয়ে কি করলাম, আমরা যারা বাঙালি বা গণ্যমান্য ব্যক্তি ছিল সবাইকে নিয়ে মিটিং করলাম, বা এই টাকা আমাদের কাছে আছে, এটা দিয়ে আমরা কী করব। এক একজনে এক এক রকম প্রস্তাব করে শেষমেশ ঠিক হলো যে এগুলো আমরা শেখ মুজিবুর রহমানের কাছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ওনার ফান্ডে পাঠাই দিই, উনি যেখানে ইচ্ছে ওখানে খরচ করবেন। ওইভাবে আমরা ফরওয়ার্ডিং লেটার দিয়ে ওনার ফান্ডে ওগুলো পাঠিয়ে দিলাম। আচ্ছা, ওখানে তো আপনারা পতাকা তুলতে পারেন না? পতাকা তুলতে পারি, যেহেতু রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। তবে এরপর দেশের স্বাধীন দেশে এরপরে কবে আসছিলেন মনে আছে? না, তারপরে আমি 1971-72 লাস্ট দিকে, শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে আমি দেশে আসি। তখন আমাদের তখন পাকিস্তানি পাসপোর্ট ছিল। তখন পাকিস্তানি এমবেসিতে গেছে আমাদের ওইটা রিনিউ করার জন্য, ওরা রিনিউ করে না, বইটাও রেখে দিতে চায়। তখন আমরা কুয়েতে ইন্ডিয়ান এমবেসি ছিল, ওদের সাথে যোগাযোগ করলাম, আমরা এখন কি করব। ওর জন্য পাসপোর্ট আপনারা রেখে দেন, তবে আমরা ভিজিটে আসতেছি।
মানে কাতারে আসতেছি। কুয়েতের যিনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ছিলেন উনি কাতারে আসলেন, এসে আমাদের সাথে বিরাট এক মিটিং করলেন। উনি অবশ্যই এর থেকে পারমিশন নিয়েছেন, ওই সরকার থেকে, কাতার সরকার থেকে পারমিশন নিয়ে আমাদের মিটিং হলো। মিটিংয়ে আমাদের গ্রিভেন্সেসগুলো, সুবিধা অসুবিধা সবগুলো ওনাকে বলা হইল। তখন উনি যা আমাদের কিছু বাঙালি এখন দেশে যেতে চায় এবং কি করে এরা যাবে, তখন ওদের যে কনসুলার অফিস ছিল ওই অফিসে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিল যে ঠিক আছে এদেরকে বাংলাদেশে যাওয়ার জন্য অন্তত দেওয়া হোক, ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হোক। তো ইন্ডিয়ান এম্বাসি থেকে আমরা ট্রাভেল ডকুমেন্টগুলো পাইতেছিলাম, তো ওগুলো দিয়ে আমাদের লোকজনদেরকে পাঠাইতাম। আমাদের সমিতির থেকে একটা ফরওয়ার্ডিং লেটার দিতাম, এই ঘটনা উনি এই কাজ করছেন, উনি ওই অমুক কোম্পানিতে চাকরি করেন, ওই হিসেবে ওনারা ওই ট্রাভেল ডকুমেন্টের যা ভিজা ছিল বা বিবৃতি ছিল ওরা এসে সবাই বাংলাদেশি পাসপোর্ট করলো বাংলাদেশে এসে। তখন যাওয়ার সময় ওই ট্রাভেল ডকুমেন্টের সাথে এই আমাদের পাসপোর্টটা বাংলাদেশে অ্যাড হলো, ওই করে ওরা আবার ওদের চাকরিস্থলে ফেরত যেতে পারছে। এরপরে ওই দেশ আমাদের দেশকে, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর সব নর্মাল হয়ে গেল।